হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আহিয়ান অরণির দুহাত দেয়ালে শক্ত করে চেপে ধরে। অরণির গলায় মুখ ডুবিয়ে দিল। অরণি তো জমে বরফ হয়ে যায় যে অবস্থা, কিন্তু বরফ হওয়ার আগেই গলায় ব্যথা অনুভব করলো। ছাড়ুন, কি করছেনটা কি? আহিয়ান অরণির গলায় কিস নয়, বাইট করেছে। কেন সুইটার্ট, তুমি কি ভেবেছিলে তোমার সাথে রোমান্স করব? হাত বাঁকিয়ে পেছনে নিয়ে জোরে মোচড় দিয়ে। প্লিজ ছাড়ুন, আমায় লাগছে আমার। খুব লাগছে তাই না? আমারও লেগেছিল যখন আমার ভালোবাসা উপেক্ষা করে অন্য কারোর জন্য বউ সেজে বসেছিলি। প্লিজ আমার হাতটা ছাড়ুন। যা, ছেড়ে দিলাম। আর শোন, এই করিডোরেই থাকবি তুই। ভুলেও যেন রুমের কিংবা বেডের ত্রিসীমানায় না দেখি। বলে ধাক্কা দিয়ে করিডোরে ফেলে দিলেন আমায়, আর ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। প্লিজ দরজাটা খুলুন, আমি বেডে শুবো না। প্লিজ ফ্লোরে শুতে দিন। আমার একা থাকতে ভয় করে, তার মধ্যে বাইরেই অন্ধকার, আমার খুব ভয় করছে। কথাটা বলার সাথে সাথে করিডোরের লাইট অফ করে দিলেন। একদম চুপ, একটা কথাও যেন না শুনি আমি, না হলে করিডোরেও জায়গা হবে না। হাতে জোরে চাপ দিয়ে ধরাতে কাচের চুড়ি ভেঙে হাতে বিঁধে গেছে। রক্ত বের হচ্ছে। ব্যথা প্লাস ভয়ে হাত পা জড়সড় হয়ে আসছে। ব্যথা সহ্য হচ্ছে না, চোখ দিয়ে একাই পানি পড়ছে। কি এমন করেছি যার জন্য উনি এরকম ব্যবহার করলেন? 45 মিনিট আগে একটা ফুল দিয়ে সাজানো ঘরে বউ সাজিয়ে বসিয়ে দিয়ে চলে গেলেন আহিয়া। খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে। কেন এমনটা হলো? আমার মনে হাজারো প্রশ্ন। এরকমটা তো হওয়ার কথা ছিল না। উনি কি এত কিছুর পর আমায় ভালোবেসে মেনে নেবে? এসব ভাবতে ভাবতে কখন যে দু চোখের পাতা লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। হঠাৎ কালো টানে বিছানা থেকে নিচে পড়ে গেল। তাকিয়ে দেখে আহিয়ান। ভয়ে হাত পা কাঁপছে অরণির। কারণ ঘটনাটা এত দ্রুত হয়েছে, কিছু টের পাওয়ার আগেই নিচে পড়ে গিয়েছে। তারপর আহিয়ান অরণির সামনে হাঁটু গেড়ে বসে অরণির গালে জোরে চেপে ধরে। কি ভেবেছিস তোকে আমি আমার মনে রানী করে রাখবো? তাহলে ভুল ভাবছিস। আইয়ান চৌধুরী দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় নাই। আর প্রথম সুযোগটা তুই নিজেই নষ্ট করেছিস। আমাকে দিনের পর দিন রিজেক্ট করার শাস্তি তো তোকে পেতেই হবে। প্রতিটা ভুলের মাসুল তোকে দিতে হবে, মিস আদ্রিতা জান্নাত আর্নি। উপস, সরি মিসেস আইয়ান চৌধুরী। মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে। আহিয়ানের কথা শুনে অরণির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অরণি এই কোন আহিয়ানকে দেখছে? এই আহিয়ানকেও তো সে চেনে না। এই মানুষটাই কি সে, যে অরণির সামনে তার ভালোবাসার দাবি নিয়ে আসতো? কিন্তু অরণি নিরুপায় ছিল। তার ভালোবাসা ডাকে সাড়া দিতে পারেনি। বারবার তাকে ফিরিয়ে দিয়েছে। তবুও নিজেকে সামলে প্রশ্নের তীর ছুটে দিল আহিয়ানের দিকে। তাহলে কেন বিয়ে করলেন আমায়? প্রতিশোধ নেওয়ার জন্য। মানে? আমাকে রিজেক্ট করার প্রতিশোধ। আইয়ান চৌধুরীকে রিজেক্ট করেছিস, তার প্রতিশোধ, তার শাস্তি তো তোকে পেতেই হবে। দেখুন, কেন আপনাকে বারবার ফিরিয়ে দিয়েছি তার কারণটা তো আপনি জানেন। তাহলে কেন এমন করছেন? এখানে আমার কিছুই করার ছিল না। আমি যে ওয়াদাবদ্ধ ছিলাম আমার আব্বুর কাছে, আর আব্বুর কথাতেই আব্বুর পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু ভাগ্যের ফেরেশে আপনাকে বিয়ে করতে হলো, সেটাও আব্বুর ইচ্ছেতেই। অরণির কথা শুনে আহিয়ান দাঁড়িয়ে গেল। সাথে সাথে অরণি দাঁড়ালো। বেশ তো, এতই যখন আব্বু আব্বু করিস, দেখ তবে তোর আব্বুর পছন্দ করা জীবনে কত সুখ। বলেই উনি আবার দু হাত দেওয়ালে শক্ত করে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। কি করছেনটা কি? ছাড়ুন আমায়। কেন সুইটার, তুমি কি ভেবেছিলে তোমার সাথে রোমান্স করব? প্লিজ ছাড়ুন আমায়, লাগছে আমার। খুব লাগছে তাই না? আমারও লেগেছিল যখন আমার সামনে অন্য কারো বউ সেজে বসেছিলি তখন। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। এসব ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতে বেলকনিতেই ঘুমিয়ে পড়ে অরণি। সকালটা কি আরও খারাপভাবে শুরু হবে অরণির? পরের দিন সকালে দরজায় একের পর এক নখ পড়াতে আহিয়ান জেগে যায়। ঘুম ঘুম চোখে দরজা খুলতে গিয়ে কিছু একটা ভেবে দাঁড়িয়ে যায়। দরজা না খুলে জিজ্ঞেস করে, কে? আমি ভাইয়া, দরজাটা খোল। কয়টা বাজে খেয়াল আছে? আহিয়ানের কণ্ঠ শুনে বুকে ফু দিয়ে ঘড়ির দিকে তাকালো। তুই যা, আমি আসছি।
কি রে ভাইয়া, দরজা খুলছিস না কেন? তুই কি যাবি নাকি আমি আসবো? যাচ্ছি যাচ্ছি, তোমার বউকে তুমিই দেখো। মহারানের তো ঘুম ভাঙার কোনো নামই নেই। করিডোরে গিয়ে অরণির মুখ দেখে আহিয়ানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। চোখের নিচে কাজল লেপ্টে আছে, চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। পরক্ষণেই আহিয়ান চোখ মুখ শক্ত করে, না, আমাকে দুর্বল হলে চলবে না। যে আমার ভালোবাসাকে বারবার ফিরিয়ে দিয়েছে, যে আমার কথা ভাবেনি, আমি কেন তার কথা ভাববো? মহারানী উঠেন, সকাল 9টা বাজতে চললো। কয়েকবার ডাকার পরেও অরণির কোনো সাড়া না পেয়ে আহিয়ান রেগে ওয়াশরুম থেকে এক মগ পানি অরণির ওপর ঢেলে দেয়। পানি শরীরে পড়াতে অরণি ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মহারানী দিব্যি আরামে ঘুমাচ্ছিলেন। আমাকে কি চাকর পেয়েছেন ঘুম থেকে ডেকে তুলবো? এটা যেন ফারদার না হয়। বলেই রুমে চলে গেল। অরণির অন্ধকারে ফোবিয়া আছে, যার কারণে কাল রাতে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আর আহিয়ান পানি ঢালাতে অ্যাডভান্টেজ হয়েছে, জ্ঞান ফিরেছে। সকাল সকাল আহিয়ানের থেকে এমন কড়া কড়া কথা শুনে মন খারাপ হয়ে গেল অরণির। কি আর করার, এটাই হয়তো ভাগ্যে ছিল। মনের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরণির। ব্যালকনি থেকে উঠে রুমে চলে গেল অরণি। পানি পড়ে শাড়িটা ভিজে গেছে, চেঞ্জ করতে হবে। কিন্তু এখন আরেক বিপত্তি, আহিয়ানদের বাড়িতে তো কোনো কাপড় নেই অরণির। আহিয়ানের সাথে বিয়েটা তো হয়েছে অ্যাক্সিডেন্টলি। অরণি রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে, মুখটা শুকনো শুকনো লাগছে, আর মুখে ফুটে আছে স্পষ্ট চিন্তার ছাপ। আহিয়ানের আর বুঝতে বাকি রইল না কি এত চিন্তা করছে অরণি। একবার অরণির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আহিয়ান। কিছুক্ষণ পর হাতে শাড়ি আর কিছু অর্নামেন্টস নিয়ে রুমে এলো আহিয়া। ভাবি, তুমি এমন কেন বলো তো? হঠাৎ আহিয়ার এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল অরণি। কি এমন করেছে সেটা ভাবতে লাগলো। আহিয়া আবার বলে উঠল, ভাবি, তোমার যে শাড়ি ভিজে গেছে আর তুমি এখনো এই অবস্থায় দাঁড়িয়ে আছো, ঠান্ডা লাগবে তো। এতক্ষণে অরণি বুঝতে পারলো কেন এমনটা বলল আহিয়া। আসলে আমার তো এ বাড়িতে কোনো জামা কাপড় নেই, তাই আর কি। ভাবি, তুমি আমার সাথে কোনো সংকোচবোধ নিয়ে কথা বলবে না। তুমি সবসময় আমার সাথে বন্ধুর মতো কথা বলবে। তোমার ভালো লাগা, খারাপ লাগা সব কি বলবে তো? হুম। আর তুমি হচ্ছ আহিয়ান চৌধুরীর বউ, তোমার কি শাড়ির অভাব? এই নাও, এখান থেকে আপাতত একটা শাড়ি আর কিছু অর্নামেন্ট পরে নিচে আসো। অরণি এখনো সেখানে দাঁড়িয়ে আছে। আহিয়া অরণির মুখ দেখে বুঝতে পারল অরণি শাড়ি পরতে পারে না, কারণ অরণি একবার শাড়ির দিকে তাকাচ্ছে আর একবার আহিয়ার দিকে। বুঝতে পেরেছি, শাড়ি পরতে পারো না তাই তো? অরণি মাথা নেড়ে হ্যাঁ করলো। আহিয়া মুচকি এসে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আসলে আমিও শাড়ি পরতে পারি না, ইভেন হ্যান্ডেলও করতে পারি না। অরণি ফ্রেশ হয়ে ব্লাউজ আর পেটিকোট পরে বসে আছে সোফায়, বারবার দরজা দিকে উকি দিচ্ছে। এখনো কেউ আসছে না কেন? দরজা খোলার আওয়াজে একটা স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু স্বস্তির নিঃশ্বাসটা অস্বস্তিতে পরিণত হলো, কারণ সামনের মানুষটি আহিয়ান। এই অবস্থায় আহিয়ানকে দেখে বুকের ভেতর লাভবার দৌড়াদৌড়ি করছে। বহু কষ্টে নিজেকে শক্ত করে বসে আছে অরণি। আহিয়ান ধীর পায়ে এগিয়ে আসছে অরণির দিকে। যেই না আহিয়ান একটু নিচের দিকে ঝুঁকলো, সাথে সাথে অরণি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কি চিপ চিন্তা ভাবনা তোমার, ইডিয়েট কোথাকার! আমার ফোনটা ছিল সেন্টার টেবিলে, ওটাই নিতে গিয়েছিলাম। আর তুমি কোন সাগরে হারিয়ে গেছিলে? বলেই রুম থেকে চলে গেল আহিয়ান। অরণি নিজের বুকে 3বার বিসমিল্লাহ বলে ফু দিয়ে নিল। এখন ঠিক লাগছে। আহ, কি শান্তি। উনি রুমে কিংবা আমার আশেপাশে থাকলে শান্তির মানা ইন্ডিয়া চলে যায় মেবি। আহিয়ানের মা আফিয়া চৌধুরী এসে অরণিকে শাড়ি পরিয়ে দেয়। শোনো অরিন, আমি কিন্তু তোমাকে নিজের মেয়ের মতো তুই করে বলবো, তুমি বলতে পারবো না। ঠিক আছে মা, আপনার যেমনটা ইচ্ছে। আমি তোকে আপন ভাবলে কি হবে, তুই তো আর আমাকে আপন ভাবিস না। যদি ভাবতিস তাহলে আপনি করে বলতি না। অরণির মুখটা খুশিতে চিকচিক করছে। এই বাড়ির সবাই কত ভালো, কত সহজেই আমাকে মেনে নিয়েছে। কিন্তু উনি তো আর আমাকে ভালোবাসে না, প্রতিশোধ নেবার জন্য বিয়ে করছে। আমি ওনার ভালোবাসা গ্রহণ করিনি, ওনাকে ফিরিয়ে দিয়েছি। সেই প্রতিশোধ ভেবে এই মনটা আবার খারাপ হয়ে গেল। তবুও মুখে হাসি ফুটিয়েই বলল, ঠিক আছে, আমি তোমাকে তুমি করেই বলবো। হ্যাপি?
হ্যাঁ অনেক। আমি যাই, তুই তাড়াতাড়ি নিচে আয়। ব্রেকফাস্ট টেবিলে সবাই খাচ্ছে এমন সময় আহিয়ানের বাবা আরিফ চৌধুরী এ কি অরণি, তোর হাত কাটলো কিভাবে? সবার নজর এখন অরণির দিকে। আহিয়ানের তো ভয় হচ্ছে অরণি কি উত্তর দেয় সেইটা ভেবে। আসলে বাবা কাল রাতে অসাবধানতার কারণে কাচের ছুরি ভেঙে হাতে বিঁধে গিয়েছিল। অরণির কথা শুনে আহিয়ান বিষম খেল। ডাল মে কুছ কালা হ্যায়। কি হয়েছে রে ভাইয়া? হুম, চুপ করে খাবি নাকি? খাচ্ছি খাচ্ছি। খাবার শেষ করে যে যার কাজে লেগে পড়ল। বিয়েতে কোনো আয়োজন করা হয়নি, কারণ বিয়েটা অপ্রত্যাশিতভাবেই হয়েছে। তাই বলে কি বউ ভাতের আয়োজন হবে না? হবে, তবে গেট টুগেদার ভাবে। অয়নি রুমে এসে থেকে আহিয়ান ল্যাপটপে কি যেন করছে। একবার তাকিয়ে দেখে গিয়ে বেডে বসলো। একা একা বোরিং ফিল হচ্ছে। আহিয়া বাড়ি সাজানোর দায়িত্বে আছে, যার ফলে অরণির কাছে আসতে পারছে না। তখন মিথ্যা কথা বললে কেন? ল্যাপটপের দিকে তাকিয়েই কখন? খাবার টেবিলে। কারণ আমি আপনাকে বলেই থেমে গেল। কারণ তুমি আমাকে কি? কারণ কারণ আমি আপনাকে সবার সামনে ছোট করতে চাইনি, তাই। বাড়ির আদর্শ বউ হওয়ার নাটক করতে হবে না, যেখানে তুমি আইয়ান চৌধুরী বউ হতেই পারবে না। বিকেলে সুন্দর করে সাজিয়ে স্টেজে বসিয়ে রাখা হয়েছে অরণিকে। দেখতে পুতুলের মতো লাগছে। আর আহিয়ান কিছুটা দূরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। বারবার আর চোখে অরণিকে দেখছে। ভাইয়া, তোরই তো বউ, এমন চোরের মতো দেখছিস কেন? সবার সামনে এমন কথা শুনে অরণি তো লজ্জায় রংধনু হয়ে যাচ্ছে। আহিয়ান চোখ গরম করে তাকাতেই আহিয়া থেমে গেছে। আর কিছু বলার সাহস পায়নি। কিছুক্ষণ পর অরণির বাপের বাড়ির লোক আসলো। আসতে না আসতে অরণির বড় বোন তোর কপাল আছে বলতে হবে অরিন, একবার বিয়ের আসরে এলো না, তোকে বিয়ে করবে না বলে। হয়তো সত্যিটা জেনে গিয়েছিল তাই। ঠিকই, আইহিয়ান চৌধুরী বিয়ে করার জন্য হাজির হয়েছিল ওইখানে, না হলে কি হতো বলতো? আহ, হচ্ছে কি অর্ণা? এসব কথা বলার জন্য তোকে এখানে নিয়ে আসা হয়েছে? থাক না আব্বু, তুমি কেমন আছো সেটা বলো। হ্যাঁ রে মা, ভালো আছি। তোর মুখটাই যে যথেষ্ট আমার ভালো থাকার জন্য। তুই ভালো আছিস তো? আব্বু, আমিও খুব ভালো আছি। এবারে সবাই খুব ভালো, খুব সহজে আমায় মেনে নিয়েছে। দাদি আর বলি হরণি তোর কপাল আছে। অরণি অর্ণার কথায় কোনো পাত্তা দিল না, কারণ ছোট থেকেই অর্ণার এসব কথায় অভ্যস্ত হয়ে গেছে অরণি। আহিয়া ফটোগ্রাফার নিয়ে এসে বিভিন্ন পোজে অরণির ছবি তুললো, সাথে আহিয়াও। ভাবি, তোমাদের তো কাপেল পিকই তোলা হলো না এখনো অবধি। আমি তো পিকচার তুলেছি, আবার কাপল পিকচারের কি দরকার? আলবাত দরকার আছে। তোমাদের নাতিপুতিকে দেখাতে হবে না? দাঁড়াও, ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। ননদিনী তো আমার 4G স্পিডে দৌড়াচ্ছে। আল্লাহ, ওই রাক্ষসটা আসলে না জানি কোন টর্চার করবে। কি দরকার ছিল কাপল পিকচার তোলার? এসব ভাবনার মাঝেই আহিয়া আহিয়ানকে টানতে টানতে স্টেজে নিয়ে আসে। তারপর রোমান্টিক রোমান্টিক পোজে কিছু কাপল পিক তোলা হলো। সারা দিনের দখলে সবাই ট্রায়াড, সবাই রেস্ট নিচ্ছে। অর্ণি ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই আহিয়ানের চোখে চোখ পড়ল। কেমন যেন অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে আহিয়ান। ধীরে ধীরে আহিয়ান অর্ণির দিকে এগিয়ে আসতে লাগলো। চোখে এক অদ্ভুত আকর্ষণ। এই চোখে নেই কোনো রাগ, নেই কোনো হিংস্রতা। আহিয়ান অর্ণির দিকে এগোতেই অর্ণি এক পা দু পা করে পিছোতে লাগলো। পিছুতে পিছুতে দেওয়ালে ঠেকে গেল। এতক্ষণে আহিয়ান অরণির অনেকটা কাছে চলে এসছে। আহিয়ানের নিঃশ্বাস অরণির গায়ের উপর এসে পড়েছে। আহিয়ান অরণির গাল থেকে গলা অবধি স্লাইড করছে। কি কি করছেন? কি করছেনটা কি? প্লিজ সরুন, সরুন আমার সামনে থেকে। অরণির কথায় আহিয়ান নিজের হুঁশে ফিরল। তোতলাচ্ছ কেন জান পাখি? কাল যেটা হয়নি সেটা আজ করলে কেমন হয়? মানে? মানে বাসর। আহিয়ানের কথায় তো অরণির মাথা হ্যাং হয়ে গেছে। কি বলছে এসব আহিয়ান? না! চিৎকার করতেই আহিয়ান অরণির মুখ শক্ত করে চেপে ধরে। কি ভেবেছিলে এটাই বলবো? আমি তো ব্যাককেল হয়ে থ মেরে দাঁড়িয়ে আছি। আধা সেকেন্ড কমিয়েছিলাম মনে হয়। রাক্ষস একটা! তোকে তো আমি স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলবো, চিজ বার্গার বানিয়ে তারপর খাবো। আমার বইয়ে গেছে সব ভাবতে। হ্যাঁ, যা খাওয়ার ইচ্ছে হয় ব্যালকনিতে গিয়ে খাও, ঘুমাবো। শালা, মনে কি তোর একটু মায়া দয়া নেই?
এভাবে আমাকে ব্যালকনিতে রাখতে একটুও কষ্ট হচ্ছে না? হবে কি করে? আমায় তো কখনো ভালোই বাসিনি, কেউ নেই আমাকে ভালোবাসার মতো। মনের মনে এসব বলতে বলতে ব্যালকনিতে এসে শুয়ে পড়ল অরণি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে উপরে এসে দেখে উনি রেডি হচ্ছে, মেবি অফিসে যাওয়ার জন্য। একবার উনি অরণির দিকে আর চোখে তাকালেন। ওনার এইভাবে তাকানোর মানেটা ঠিক বুঝলো না, এবং কি বোঝার চেষ্টাও করলো না অরণি। অরণি করিডোরে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ রুমে কিছু ভাঙার শব্দ পেয়ে রুমে আসলো। ফ্লোরে একটা ফুলদানি পড়ে ভেঙে গেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা ভাঙলো কিভাবে। অরণির ভাবনার মাঝেই উনি বলে উঠলেন, 8:59 মিনিট 59 সেকেন্ডের মধ্যে যেন অফিসে দেখতে পাই। তার মানে ইচ্ছে করে ভেঙেছে ফুলদানিটা, যাতে অরণি রুমে আসে। ওনার এই কথাটা শুনে অরণির মেজাজ বিগড়ে গেল, কারণ অরণি ছাড়া এই রুমে আর কেউ নেই। তার মানে কথাটা অরণিকেই বলেছে। তার থেকেও বড় কথা, যেহেতু বিয়ের 7 দিন আগে রেজিগনেশন লেটার দিয়েছিল, সেহেতু চাকরিটা অরণি ছেড়ে দিয়েছে। তাহলে অরণি অফিসে যাবে কেন? পাগলের সুখ মনে মনে দিনের আকাশে চাঁদ খুঁজে। শার্ট ইয়োর মাউথ। এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে না, ওকে? আহিয়ান চৌধুরীর যে এতটা শর্ট টার্ম মেমোরি সেটা জানা ছিল না তো। হোয়াট এভার, আমি মনে করিয়ে দিচ্ছি। আজ থেকে 9 দিন আগে আমি রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে, মনে পড়েছে নিশ্চয়ই? তো এবার অরণির রাগের শরীর জ্বলে যাচ্ছে ওনার এমন অ্যাটিটিউড ভরা তো কথাটা শুনে। তো মানে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, ক্লিয়ার? নো, আজ থেকে 45 দিন আগে একটু ঘুরে এসো। মানে? মিসেস আইয়ান চৌধুরীও তো কম শর্ট মেমোরি নয়। বাই দ্য ওয়ে, আমি মনে করিয়ে দিচ্ছি। 35 days এগো। ম্যাম, আপনাকে স্যার ডাকছে কেবিনে। যাচ্ছি। কোন দুঃখে যে চাকরিটা করতে আসছিলাম, আল্লাহ তুমিই ভালো জানো। তার মধ্যেই দানবটার বিয়ে, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জীবনটা আমার তেজপাতা বানিয়ে, না না, বাঁশপাতা বানিয়ে দিল। তেজপাতা হলে তাও অন্তত রান্নার কাজে লাগতো, কিন্তু এই বাঁশপাতা, জীবনটা তো আর কোনো কাজেই লাগবে না। মনে মনে বকবক করতে করতে আহিয়ানের কেবিনে গেল। আসবো স্যার? হ্যাঁ, আমায় কেন ডেকেছেন স্যার? তোমার চাঁদ মাখা মুখটা দেখবো বলে। অ্যাঁ? এই ফাইলগুলো চেক করে সাইন করে দাও। এই ফাইলগুলো চেক করা হয়ে গেছে স্যার। তাহলে সাইন করো। আমাকে দিয়ে কাজের উপর কাজ করানোর ধান্দা খালি, রাক্ষস একটা, করবো না চেক। অরণি আর কিছু না ভেবেই ফাইলে সাইন করে দেয়। আহিয়ান অরণির সামনে তুড়ি বাজাতেই নিজের জগতে ফিরে আসে অরণি। সাইন করেছিলাম তো। তো কিসের পেপার ছিল সেটা জানো? আহিয়ান একটা পেপার অরণির হাতে ধরিয়ে দিয়ে চলে গেল হনহন করে। অরণি তো পেপারটা হাতে নিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে, কারণ পেপারটা একটা চুক্তিপত্র, যাতে লেখা আছে আগামী 18 মাসের মধ্যে নিজের ইচ্ছাতে চাকরি ছাড়লে অফিসে 50 লক্ষ টাকা দিতে হবে। তাও আবার নিজের পার্সোনাল ইনকাম অফ সোর্স অ্যাকাউন্ট দেখিয়ে টাকা ফেরত দিতে হবে। মিস্টার আহিয়ান চৌধুরী এইভাবে চুক্তিপত্রটা না করালেও আমি টাকাটা ফেরত দিতে পারতাম না। আপনি হয়তো ভেবেছেন আব্বুর কাছ থেকে টাকাটা নিয়ে ফেরত দিব, কিন্তু আপনি তো আর জানেন না যে। আহিয়ান চলে যাওয়ার পর অরণির নিচে নামলো। অরণিকে চিন্তিত দেখে, কি হয়েছে অরণি মামুর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? আসলে আব্বু। কি হয়েছে বল, এত আনইজি ফিল করার কি আছে? আব্বু, আমি চাকরিটা এখনো করতে চাই। উপস্থিত সবাই অরণি থেকে এমন কথাটা শুনে বেশ অবাক। বাড়ির বউ নাকি চাকরি করবে? কি বলছিস এসব? বিয়ের আগে তো চাকরিটা করতিস শখ করে, আর এখন যদি চাকরি করিস লোকে কি বলবে? তার থেকেও বড় কথা, আমার বন্ধু মানে তোর বাবাকে কি বলবো আমি? আমাদের বাড়ির বউকে দিয়ে আমরা চাকরি করাবো? প্লিজ আব্বু, তোমরা না করো না। ঠিক আছে, কিন্তু আহিয়ানকে বলা দরকার ছিল না? কি বলছো তুমি এইসব? অরিনকে কেন চাকরি করতে হবে? বাড়ির বউ সংসার সামলাবে, তা না অফিসে কাজ করে ছুটবে। অরণি এই বাড়ির বউ হবার আগে আমার মেয়ে ছিল, আর এখনো আছে। ওর ইচ্ছের যথেষ্ট দাম আছে আমার কাছে। কিন্তু আব্বু, ভাইয়া কি ভাবির চাকরি করাটা মেনে নেবে? ননদিনী, তুমি তো আর জানো না, তোমার ওই রাক্ষস ভাই আমাকে চাকরির জন্য ফোর্স করেছে। না, উনি কিছু বলবে না। ও
ওনার থেকে পারমিশন নেওয়া হয়েছে, এখন তোমরা অনুমতি দিলেই হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আহিয়ান তো চলে গেলে অরিন কি এখন একা যাবে অফিসে? চিন্তা করো না মা, আমি ঠিক চলে যেতে পারবো। অরণি যে অবস্থায় ছিল সেই অবস্থায় অফিসে যাওয়ার জন্য রওনা দিল। অরণি চলে যেতেই এটা অরণের সিদ্ধান্ত নয়, এটা আহিয়ানের অর্ডার ছিল। কিন্তু ভাইয়া কেন ভাবিকে এমনটা বলবে? আর বললে শুনতে হবে? সেটা তো তোমার গুণধর ভাইয়ের কাজ। বিয়েটা ঠিকই হয়েছে, কিন্তু ওদের সম্পর্কটা ঠিক হয়নি, সেই জন্য সময় দরকার। অরণি অফিসের ভেতর ঢুকতেই ওর কলিগ রিয়া এগিয়ে এসে হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! অর্নি, তুমি আমি। তুমি তো চাকরিটা ছেড়ে দিয়েছো, তাহলে অফিসে কেন? তার থেকেও বড় কথা, বিয়ের একদিন পর কেউ অফিসে আসে? ছেড়ে দিয়েছিলাম, আবার জয়েন করলাম। কিন্তু কেন? কি আর বলবো দুঃখের কথা, আমার স্বামী তো চোখেই দেখতে পায় না। এটা অবশ্য বিয়ের পরে জানতে পেরেছি। তার মধ্যে ফ্যামিলির আর্থিক অবস্থাও তেমন ভালো না। সংসারের হাল ধরার জন্য চাকরিতে আবার জয়েন করলাম, স্যালারিও ভালো। আহিয়ান পাশ দিয়ে যাচ্ছিল, তাই আহিয়ানকে শুনিয়ে শুনিয়ে এসব বলল অরণি। সত্যি খুব খারাপ লাগছে তোমার থেকে এসব কথা শুনে। আমি আসলে বুঝতে পারিনি অরণি। কোনো ব্যাপার না, তুমি মন খারাপ করো না। আহিয়ান এসব শুনে হনহন করে নিজের কেবিনে চলে গেল। কেবিনে গিয়ে পিয়নকে দিয়ে অরণিকে ডেকে পাঠালো। মে আই কাম ইন স্যার? ইয়া। অরণি কেবিনের ভেতর গিয়ে তো রাগে ফায়ার, কারণ একটা মেয়ে আহিয়ানের খুব কাছে গিয়ে হেসে হেসে কথা বলছে আর ফাইলে যেন কি করছে। অরণির রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ নিজের স্বামীর এতটা কাছে অন্য একটা মেয়েকে দেখলে যে কারোরই রাগ হবে। স্যার আমায় ডেকেছেন? ও হ্যাঁ, তোমায় ডেকেছি আমার নতুন পিয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আহিয়ানের কথা শুনে অরণি তো এবার আকাশ থেকে ধপাস করে পড়ল। মানে? পিএ মানে জানো না? পিএ মিন্স পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পেরেছো? দোলা হচ্ছে আমার নিউ পিএ। স্যার, এই মেয়েটা কি? আমার এক্স পিএ অর্নি, আর অর্নি ও হচ্ছে আমার নিউ পিএ দোলা। এক্সপিএ মানে? এই হ্যালো, কখন থেকে মানে মানে করছো? আমাকে কি তোমার ডিকশনারি পেয়েছো যে তোমার সব মানের উত্তর আমি দেবো? মিস দোলা আমার প্রেজেন্ট পিএ, আর তুমি এখন অফিসের সাধারণ কর্মচারী, ওকে? অরণি রাগে দুঃখে নিজের ড্রেসকে গিয়ে বসলো আর মনে মনে আহিয়ানের ব্যান্ড বাজাচ্ছে। হোয়াট এ লুক, মাইন্ড ব্লোয়িং। অরণি রাহাতকে বরাবরই উটকো ঝামেলা মনে করে, তবুও মুখে হাসি রেখেই থ্যাংক ইউ ভাইয়া। উফ, এই ভাইয়া ডাকলে কেমন যেন দুঃখ দুঃখ লাগে। তোর এই দুঃখ জীবনেও দূর হবে না, রাহাত রাহাত কোথাকার। অরণি আর রাহাত কথা বলছে। রাহাত এমন এমন কথা বলছে যে অরণি না হেসে পাচ্ছে না। আর অন্যদিকে নিজের কেবিন থেকে এসব দেখে আরেকজন চলছে। অরণির ডেস্কে ল্যান্ডলাইনে ফোন এলো। ফোন রিসিভ করতেই অরণিকে আহিয়ানের কেবিনে ডেকে পাঠালো। 40 সেকেন্ডের মধ্যে আমার কেবিনে দেখতে চাই। হঠাৎ আহিয়ানের এমন ব্যবহারে অরণি কিছুই বুঝলো না। মাথা চুলকাতে চুলকাতে আহিয়ানের কেবিনে গেল অরণি। অরণি কেবিনের ভেতর যেতেই আহিয়ান অরণিকে দেওয়ালে চেপে ধরে। এটা অফিস, কাজ করার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা নয়। কি এমন কথা হচ্ছিল যে পারলে একজন আরেকজনের উপর হেসে ঢলে পড়ছিলে? আহিয়ানের এমন আচরণে অরণি ভয়ে চুপসে গেছে, কারণ হঠাৎ করে এমন সুনামি হবে ভাবতেই পারেনি। সরি, সরি স্যার, আর হবে না। আর এটা কি পরে এসেছো? শাড়িতে কতটা সুন্দর লাগে সেইটা দেখানোর জন্য? শাড়িতে শুধু সুন্দর নয়, শরীরও দেখা যায়। আপনিই তো বললেন 1 মিনিটও যেন দেরি না হয়, তাই তো যে অবস্থায় ছিলাম সে অবস্থাতেই চলে এসেছি। নো এক্সকিউজ, ফার্দার যেন শাড়িতে না দেখি অফিসে, ওকে? অফিস ছুটির পর অরণি রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, অথচ আহিয়ান অরণির সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। একবার ফিরে পর্যন্ত তাকালো না অরণির দিকে। অরণি বাড়িতে আসতেই কি রে, একা এলি যে? আহিয়ান কোথায়? কেন মা, উনি আসেনি এখনো? তুই একা এসেছিস? হ্যাঁ হ্যাঁ, উনি হয়তো কোনো কাজে গিয়েছে, তাই তো আমি একাই চলে এসেছি। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। অরণি রুমে এসে ফ্রেশ হয়ে নিল। হাতে কফি নিয়ে আহিয়া রুমে আসলো। ভাবি, কি করছো? মাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। এই নাও কফি, নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। থ্যাংক ইউ। চলো ছাদে যাই, যাবে? এখন তুমি টায়ার্ড না? একদম না,
এই সন্ধ্যার আকাশে তারা দেখতে আমার খুব ভালো লাগে। সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় এক নিমিষেই। কি বললে বা কি বোঝাতে চাইলে কিছুই বুঝলাম না। বোঝার মতো কিছু থাকলে তো বুঝবে, চলো তো। আহিয়ার হাত ধরে টেনে ছাদের দিকে পা বাড়ালো। আহিয়া আর অরণি দুজনে দোলনায় বসে বসে দোল প্লাস কফি খাচ্ছে। জানো আহিয়া, এই প্রথম আমি কারো সাথে এই সন্ধ্যার আকাশে তারা দেখছি, তাও আবার কফি খেতে খেতে। সব সময় তো একা একাই দেখেছি, আর তারাদের সাথে কথাও বলেছি। আজ তোমার সাথে তারা দেখছি আর কফি খাচ্ছি, খুব ভালো লাগছে। অন্য আপুর সাথে কখনো এভাবে টাইম স্পেন্ড করনি। দু বোন ছিলে, নিশ্চয়ই অনেক মজা করেছো। অর্ণার কথা শুনে অরণির মনটা খারাপ হয়ে গেল। তবে তবে কি? তবে কিছুই না, তবে তোমার কফিটা দারুণ হয়েছে। মাঝে মাঝে আমাকে বানিয়ে খাওয়াবে কেমন? অরণির কথায় আহিয়া হেসে দিল। রাত 9টা, সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। কলিং বেল বাজতেই একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। আহিয়ান হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে সোজা উপরে চলে গেল। কি গো ভাবি, ভাইয়া কি তোমার জন্য শপিং করতে গিয়েছে নাকি? সেটা তো তোমার ভাইয়া জানে। আহিয়ান ফ্রেশ হয়ে রুমে এসে দেখে অরণি হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। অরণির হাত থেকে কফির মগটা নিয়ে ব্যাগগুলো আলমারিতে তুলে রাখো। আহিয়ানের কথা মতো অরণি ব্যাগগুলো গুছিয়ে রাখছে। ব্যাগের ভিতর কি আছে দেখেছো? আপনি তো দেখতে বলেননি, তুলে রাখতে বলেছেন, সেটাই করেছি। কি মাধ্যমে? শপিং ব্যাগ থেকে বের করে দেখো তো পছন্দ হয় কিনা। আমার পছন্দ হবে মানে? এত মানে মানে করো কেন সব সময়? যা বলছি তাই করো। অরণি শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বের করে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। অমন হাঁ করে তাকিয়ে আছো কেন? এগুলো তো সব মেয়েদের ড্রেস, কার জন্য এনেছেন? দোলার জন্য। ওকে সুন্দর লাগবে তাই না? অরণির তো এবার ইচ্ছে করছে আহিয়ানের মাথা ফাটাতে। ওই দোলামোলার জন্য ড্রেস এনেছে? হ্যাঁ, সেই ড্রেস আবার আমাকে তুলে রাখতে বলেছে, বইই গেছে আমার। অরণির সামনে তুড়ি বাজিয়ে কোথায় হারিয়ে গেলে? আমি আর কোথায় হারাবো? হারাবেন তো আপনি, আপনার ওই দোলাকে নিয়ে। এক সেকেন্ড, দোলা কবে থেকে আমার হলো? বাই এনি চান্স তুমি কি দোলাকে জেলাস ফিল করছো? জি না, দোলাকে আমি জেলাস না, বরং অ্যালার্জি ফিল করছি। হোয়াট? হ্যাঁ, দোলাতে আমার অ্যালার্জি। মানে? অরণির কথার আগামাথা না বুঝে দোলা মানে হচ্ছে ধুলাবালি। ধুলাবালি চিনেন না? ও নো, এই মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। বাট এভার, এই ড্রেসগুলো তোমার জন্য, অফিসে এগুলোই পরে যাবে। অরণির খুশিতে মনটা লেপাগলো ড্যান্স করছে, কারণ আহিয়ান একটু হলেও অরণির জন্য ভাবে, আর সেই ভাবনা থেকেই এই ড্রেসগুলো ওর জন্য নিয়ে এসেছে। পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আজ থেকে অরণিকে সাথে নিয়ে যাবে অফিসে। ও কি বাচ্চা নাকি যে আমাকে নিয়ে যেতে হবে? এটা কি ধরনের কথা আহিয়ান? দুজন তো এক জায়গায় যাবে, তাহলে তোমার প্রবলেম কোথায়? আমি সিএনজি কিংবা বাসে যেতে পারবো আব্বু। কি বলছিস এসব? তুই বাসে ট্রামে করে যাতায়াত করবি? বাড়িতে গাড়ি তো আছে, কিন্তু ড্রাইভার তো একটা। আহিয়াকে ভার্সিটি নিয়ে যায়। আহিয়ান, তুই অরিনকে নিয়ে যাবি, ব্যাস। বাড়ি থেকে অরণিকে গাড়িতে করে নিয়ে এসেছে। কিছুটা পথ এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামো। আহিয়ানের কথা শুনে অরণি ভাবলাকান্তের মতো আহিয়ানের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকিয়ে থাকতে বলিনি, গাড়ি থেকে নামতে বলেছি। আহিয়ানের কথা মতো অরণি গাড়ি থেকে নামতেই আহিয়ান গাড়ি নিয়ে চলে গেল। এ যা, এইটা কি হলো? ওই রাক্ষসের ভাই খোক্ষস এই ছিল তোর মনে? শালা কনকটা ইঁদুর, লেজ ছাড়া বিড়াল, তোর আর কোনোদিনও বিয়ে হবে না, দেখিস। হ্যাঁ, এইভাবে আমার উপর অত্যাচার করে, কি শান্তি যে পায়। হাতির হালুয়ায় আল্লাহ জানে। বাড়ি থেকে গাড়িতে তুলিয়ে মাঝ রাস্তায় এভাবে নামিয়ে দিয়ে গেল। কি মানুষ রে বাবা, এক নাম্বার ভিলেন। তোকে তো সেরা ভিলেনের অ্যাওয়ার্ড দেওয়া দরকার। হ্যাঁ। 7 দিন পর। এই 7 দিন এভাবেই কেটেছে অরণির। রাতে ব্যালকনিতে ঘুমানো, দিনে অফিসে আহিয়ানের টর্চার। সন্ধ্যায় আহিয়ান ক্লায়েন্ট মিটিং করে বাসায় ফিরল। অরিন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। দরজা থেকে উকিঝুঁকি দিয়ে অর্ণিকে কি আমার পকেটে নিয়ে করি যে ও সব সময় আমার সাথে থাকবে? আহিয়ান, অরিন আর তুই একই অফিসে যাস, একসাথে বাড়িতে ফেরাটা কি স্বাভাবিক না?
এখনো মেয়েটা বাড়িতে ফেরেনি? অফিস তো ছুটি 5টায়, অর্নি এখনো আসেনি। আমি তো একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে ডাইরেক্ট বাড়িতে আসলাম। আহিয়ানের মনে পড়ল লাঞ্চের পর অর্ণিকে ডেকে নিয়ে নিজের কেবিনে অনেকগুলো ফাইল কালেকশন করতে দিয়েছিল আর বলেছিল যে অবধি ফাইলগুলো চেক না করা হবে সে অবধি অর্ণি ছুটি নেই। তাহলে কি ফাইলগুলো চেক করা হয়নি? সেজন্য এখন অফিসেই রয়ে গেল। এসব মনে পড়তেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আহিয়ান। আহিয়ান অফিসে এসে ডিরেক্ট নিজের কেবিনে গেল আর যা দেখলো তাতে আহিয়ানের মেজাজ বিগড়ে গেল। কারণ আহিয়ান ভাবছে অর্ণি টেবিলের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে। আহিয়ান কয়েকবার ডাকার পরেও অর্ণির কোনো রেসপন্স পেল না। অর্ণিকে হালকা ধাক্কা দিতেই এক সাইডে ঢলে পড়ল। সাথে সাথে আহিয়ান অর্ণিকে জাপটে ধরল। অর্ণির মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আহিয়ান বেশ ভয় পেয়ে গেছে। অর্ণিকে কোলে করে নিয়ে গাড়িতে শুয়ে দিল। হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। হসপিটালে ডক্টর অর্ণিকে চেক আপ করেছে। আহিয়ান বাইরে পায়চারি করছে। কিছুক্ষণ পর আহিয়ানকে ডেকে পাঠায় ডক্টর। মিস্টার চৌধুরী, আপনি কি জানেন আপনার ওয়াইফের অন্ধকারে ফোবিয়া আছে? ফোবিয়া? হুম, আপনার দেওয়া হিস্টোরিতে সেটাই প্রমাণ করছে। উনি অন্ধকার রুমে ছিল, সে অন্ধকার ভয় পেয়ে যখন তখন সেন্সলেস হয়ে যায়। এই ভয়টা একটা ট্রমার মতো। আর আপনার ওয়াইফের বিপি একদম লো, খাবারের দিকে খেয়াল রাখবেন। আর কোনো প্রবলেম নেই তো ডক্টর? অর্নির জ্ঞান ফিরবে কখন? প্রেসক্রিপশনের মেডিসিনগুলো নেবেন অ্যান্ড রেগুলারলি খাওয়াবেন। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। বাড়িতে অরণিকে বেডে শুইয়ে দিয়ে আহিয়ান সোফায় বসে আছে আর ভাবছে বিয়ের দিন রাতে অরণির বলা কথা। প্লিজ আমাকে রুমে থাকতে দিন। অন্ধকারে আমি ভয় পাই। বেডে শুবো না, ফ্লোরে শুতে দিন প্লিজ। অরণি ভয় পায় শুনে আহিয়ান করিডোরের লাইট অফ করে দেয়। তার মানে বিয়ের পরের দিন সকালে অর্নিকে এতবার ডাকার পরেও কোনো রেসপন্স করছিল না, কারণ ও সেন্সলেস ছিল। ওর উপর পানি ঢেলে দেওয়ার কয়েক মিনিট পরেই জ্ঞান ফিরে। আমি কি করে এতটা অমানবিক হতে পারলাম? কি করে আমার অর্নিককে এত কষ্ট দিলাম? ও না হয় আমায় ভালোবাসে না, আমায় বুঝে না, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো ওকে ভালোবাসতাম, আর এখনো হয়তো। কিন্তু আমি কেন ওকে বুঝতে পারলাম না? আহিয়ান বাড়ি আসতেই ওর ওপর দিয়ে ছোটখাটো ঝড় গিয়েছে বলা বাহুল্য। আহিয়ানের মা বাবা দুজনেই অরণির এই অবস্থার জন্য আহিয়ানকে দায়ী করেছে। আহিয়ানের বাবা তো বলে দিয়েছে অরণির প্রতি আর এক চুল পরিমাণ অবহেলা তিনি সহ্য করবেন না। আহিয়ান সব দোষ মাথা পেতে নিয়েছে, মুখ দিয়ে একটা কথাও বের করেনি। আহিয়া যে কিনা আহিয়ানের তাকানো দেখে 3বার ঢোক গেলে সে পর্যন্ত আহিয়ানকে ছেড়ে কথা বলেনি। অরণির জ্ঞান ফিরতে নিজেকে বেডে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখে আহিয়ান সোফায় বসে আছে কপালে হাত দিয়ে। আহিয়ানের বলা কথাটা মনে পড়তেই অরণির বেড থেকে উঠে নিল। কি করছো? উঠছো কেন? সরি, আমি নেমে যাচ্ছি। আমি কি নামতে বলেছি? তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। অরণি আহিয়ানের কথায় পাত্তা না দিয়ে বেড থেকে নামতে নিল। সাথে সাথে আহিয়ান অরণির হাত ধরে টেনে আবার বেডে শুইয়ে দিল। এখান থেকে একটু নড়াচড়া করলে খবর আছে। ছাড়ুন আমাকে, এখানে আমার জায়গা না। নিজের জায়গায় যেতে দিন আমাকে। আমি যখন বলেছি এখান থেকে নামবে না তো নামবে না। আপনি যেটা বলবেন সেটাই যে সবসময় হবে, এটা ভাবাও বোকামি। আহিয়ানের মা খাবার হাতে নিয়ে রুমে প্রবেশ করলেন। এখন কেমন লাগছে? একদম ফিট মা। এই যে খাবার, পুরোটা শেষ করতে হবে। বিপি তো একদম লো, নিজের একটু যত্ন করা শেখো। উফ মা, এত চিন্তা করার কিচ্ছু হয়নি। তোমরা সবাই খেয়েছো? হুম, তোদের খাবারটা উপরে নিয়ে আসলাম, খেয়ে নে। আমি কি তোকে খাইয়ে দেব? না মা, আমি পারবো। অনেক রাত হয়েছে, তুমি গিয়ে ঘুমাও তো। হ্যাঁ মা, যাও, আমি আছি তো। আহিয়ানের মা চলে যেতেই হ্যাঁ করো। খাবেন আপনি তো, আমি হা করবো কেন? আমি খাবো বলে তোমাকে হা করতে বলেছি, ইডিয়েট। হা তুমি করবে, খাবারও তুমিই খাবে। খাবো, তবে আপনার হাত দিয়ে নয়। আমার হাত আছে, আর আমি আমার হাত দিয়ে খেতে পারবো। বড্ড বেশি বোঝো। হা করবে না তাই তো? কি করে হা করাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। বলেই অরণির মুখ চেপে ধরে খাবার মুখে ভরে দেয়। এবার খাও, ঘুম পাগলি। ভিলেন একটা, এইভাবে মুখের ভিতর কেউ খাবার দেয়? কেউ দেয় না তাতে আমার কি, আমি তো দেই। একদম চুপ, খাবার শেষ করো আগে। অরণিও বাধ্য মেয়ের মতো আহিয়ানের হাতে খেলো। না খেয়েছে উপায় নেই, তাই ঝামেলা না করে খেয়ে নিল। আপনি খাবেন না? খাবো। আর খেতে খেতে আজকের কাহিনীটা শুনবো। কিসের কাহিনী?
অফিস ছুটি হয় 5টায়, তুমি ছুটির সময় অফিস থেকে বের হওনি কেন? কেন আবার ঘুমিয়ে পড়েছিলাম। যখন জাগা পাই তখন দেখি পুরো অফিস অন্ধকার। তখন তখন কি? কি আবার মাথাটা ঝিমঝিম করলো। চেয়ারে বসতে বসতে আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে বিছানায় পেলাম। আমি ভেবে পাই না এত ঘুম পাও কোথায়। তোমায় তো এতগুলা ফাইল চেক করতে দিয়েছিলাম, সেগুলো রেখে ঘুমালে কোন সাহসে? সব দোষ তো ওই ফাইলেরই। বেশি কাজের চাপ কিংবা টেনশনে থাকলে আমার প্রচুর ঘুম পায়। স্ট্রেংথ? তুমি কোন দেশের মানবী? মানবী? মানুষ? ও তাই বলুন। কিছুক্ষণ পর অরণ্যকে বেড থেকে নামতে দেখে এ কি, বেড থেকে নামছো কেন? ডক্টর তোমাকে বেড রেস্ট করতে বলেছে। তবে সেটা বেড রেস্ট নয়, ফ্লোর রেস্ট হবে আমার জন্য। অরণ্যের কথা শুনে আহিয়ানের খারাপ লাগলো, কিন্তু প্রকাশ করলো না। আমি ওয়াশরুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে প্লাস ড্রেস চেঞ্জ করতে। ফ্রেশ হয়ে এসে অরণ্য সোজা করিডোরের দিকে পা বাড়ালো। কোথায় যাচ্ছ? ঘুমাতে। বললাম না বেডে ঘুমাবে। অরণি আহিয়ানের কথা গায়ে না মেখে করিডোরে গিয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করে। 1 মিনিট পরেই অনুভব করলো ও শূন্যে ভাসছে। চোখ খুলে সামনে আহিয়ানকে দেখতে পেল। এতক্ষণে অরণি বুঝতে পেরে গেছে ও আহিয়ানের কোলে ভাসছে, শূন্যে নেই। আহিয়ানের কোলে নিজেকে আবিষ্কার করতেই হাত পা ছুটোছুটি শুরু করলো অরণির। কোনো লাভ হবে না, সো শক্তিটুকু অযথায় নষ্ট করো না। নামান বলছি আমাকে, না হলে কিন্তু। না হলে কি করবে শুনি? না হলে কিন্তু আমি আপনাকে কামড়ে দিব। নামান বলছি। ওকে, তাহলে তাই হোক। অরণিকে বেডে শুইয়ে দিতে দিতে এ কি, আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? তুমি না বললে আমায় কামড় দেবে, তাই। সরুন, আমি থাকবো না বেডে, আমি ফ্লোরেই ঘুমাবো। উঠে যেতে নিলেই আহিয়ান শক্ত করে অরণিকে জড়িয়ে ধরে। বড্ড জেদ না তোমার, এখন যাও। অরণির তো দম আটকে আসার উপক্রম। একে তো এমন শক্ত করে জড়িয়ে ধরেছে, তার উপর আহিয়ানের হার্টবিটে সাউন্ড শোনা যাচ্ছে। আহিয়ানের নিঃশ্বাস এসে পড়ছে অরণির মুখে। সব মিলিয়ে অরণির অবস্থা ফ্রিজড। আচ্ছা ছাড়েন, আমার দম বন্ধ হয়ে আসছে। আহিয়ান অরণির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। দম বন্ধ হয়ে আসছে কেন? আহিয়ান ভালো করেই বুঝতে পারছে অরণির অবস্থা। এইভাবে জড়িয়ে ধরাতে অরণির এমন আনইজি ফিল লাগছে। কেন আবার? এইভাবে ধরে রাখলে যে কারোরই দম বন্ধ হয়ে যাবে। তোমার হার্টবিট এত ফাস্ট রানিং হচ্ছে কেন? অরণিকে আরেকটু নিজের সাথে চেপে ধরে, আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো? আমাকে মেরে ফেলার ধান্দা এসব, তাই না? জড়িয়ে ধরলে যে কেউ মরে সেটা জানতাম না। আচ্ছা, জড়িয়ে ধরাতেই তোমার এরকম নাজেহাল, বাকিগুলোতে কি হবে তাহলে? নির্ঘাত হসপিটালাইজড করতে হবে। কি সব বাজে কথা বলছেন? ওকে, ঘুমাতে দাও। বারণ করেছে কে? ঘুমান। এরকম নড়াচড়া করলে কেমনে ঘুমাবে? আমাকে ছাড়ুন, তাহলেই ঘুমাতে পারবেন। ছাড়বো না, আর একটু যদি নড়েছ তাহলে কিন্তু। তাহলে তাহলে কি? ভয় পেয়ে গেলে? আমি বলতে চেয়েছিলাম যদি নড়েছ তো এর থেকেও বেশি শক্ত করে জড়িয়ে ধরবো। যদি সেটা না চাও তাহলে নড়বে না, যদি চাও তাহলে নড়ো। আমার ধরতে প্রবলেম নেই। প্রবলেম থাকবে কি করে? লুচুর বস্তা কোথাকার। কিছু বললে? কই না তো, কি বলবো? সেটাই তোমার জন্য বেটার। কিছুক্ষণ পর দেখ রাক্ষসটার শখ কত, আমাকে কোলবালিশ পেয়েছে, কি সুন্দর আরাম করে ঘুমাচ্ছে, তাও আবার আমার পেটের উপর হাত দিয়ে। মনটা চাচ্ছে উফটা দিয়ে বেড থেকে ফেলে দিই। দূর, ভাল লাগে না, আমার তো ঘুমই আসছে না। কিছুক্ষণ পর অরণ্য ঘুমের রাজে চলে গেল। সকালে আহিয়ান জাগনা পেতেই অরণ্যের দিকে নজর গেল। অরণ্য এক হাতে আহিয়ানকে জড়িয়ে ধরে আছে, চুলগুলো কপালে পড়ে আছে। আহিয়ানের ইচ্ছে করছে আলতো হাতে চুলগুলো সরিয়ে অরণ্যের কপালে গুড মর্নিং কিস করতে। যেইভাবে সেই কাজ। অরণ্যের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে অরণ্যের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল আহিয়ান। আহিয়ানের ঠোঁটের স্পর্শ পেতেই অরণ্য একটু নড়ে উঠল। আহিয়ান মুচকে এসে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর অরণি জাগনা পেয়ে আহিয়ানকে পাশে দেখতে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো। গুড মর্নিং। সত্যি কি গুড মর্নিং? মানে? কিছু না। দিলে তো সকাল সকাল মুডটাই নষ্ট করে। দিলেন তো আমার সারাটা দিনই নষ্ট করে। আপনার এমন সুইট গুড মর্নিং এর পিছনে যে কি ব্যাড ডে আছে, আমার কপালে যে কি ব্যাড ডে আছে সেটা আল্লাহই ভালো জানে। কিছু বললে? জি না, বলছি আরো 150 বার বলবো। ব্রেকফাস্ট টেবিলে অরণি, তোমার আব্বু ফোন দিয়েছিল। ও ও
কি তোদের যেতে বলছে? বিয়ের পর তার যাওয়াই হয়নি তোদের। হ্যাঁ, ঘুরে এসো। এমনিতেও 2 দিন তোমার ছুটি, অফিসে যেতে হবে না। ও একা যাবে নাকি? তুমিও যাবে, আর সেটা আজকেই। অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে। কিন্তু আমার অফিস। কোনো কিন্তু নয়। 2 দিন অফিসে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? হবে তো। অফিসে না গেলে তো দোলার সাথে দুলতে পারবেন না, বেটা বজ্জাত। বিকেলে অরণি রেডি হয়ে বসে আছে, কখন আহিয়ান আসবে। বারবার দরজার দিকে উকি ঝুঁকি দিচ্ছে। কতদিন পর আব্বু আম্মুর সাথে দেখা হবে, সেই ভেবেই খুশিতে মনটা লাফাচ্ছে। একদিকে যেমন খুশি, অন্যদিকে তেমন একটু মন খারাপ। তবে মন খারাপটাকে পাত্তা দিল না অরণি। কিছুক্ষণ পর আহিয়ান অফিস থেকে ফিরল, আর সাথে সাথেই চলুন। কোথায়? বারে কোথায় আবার? আমাদের বাড়িতে। তোমার যদি এত তাড়া থাকে তো তুমি একাই যাও। কেবল ফিরলাম, চেঞ্জ করে ফ্রেশ তো হতে দিবে নাকি? ও আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসি। তোমাকে লাফালাফি করতে বলিনি, রেস্ট নেওয়ার জন্য ছুটি দিয়েছিলাম। আরে ওকে। একদম। যান তো, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। আহিয়ান ড্রাইভ করছে, তার পাশে বসে আছে অরণি। অরণিকে দেখে বেশ ফ্রেশ লাগছে, হয়তো নিজের বাড়ি যাচ্ছে বলে এত খুশি। অরণিকে দেখতে অনেক সুন্দর লাগছে, যার জন্য বারবার আহিয়ান অরণির দিকে তাকাচ্ছে। দেখুন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। হঠাৎ করে অরণির মুখ থেকে এমন কথা শুনে তার আগামাথা না বুঝে গাড়ির সাইডে ব্রেক করলো। মরতে চাও না মানে? আর কে তোমাকে মারতে চাইছে? আপনি থাকতে অন্য কারোর দরকার নেই। কি সব ফালতু বকছো এই মাঝ রাস্তায়? ফালতু কথা কেন হবে? ড্রাইভ করছেন তো রাস্তার দিকে তাকিয়ে করুন না। আমার মুখের দিকে কেন বারবার তাকাচ্ছেন? অ্যাক্সিডেন্ট হলে কি হবে বলুন তো? আইনো, আমি দেখতে যথেষ্ট সুন্দর, তাই বলে কি ওভাবে তাকাতে হবে? ওরে আমার রূপের ডালি রে, রূপ বেয়ে বেয়ে পড়তেছে না? একদম বাজে পেতনির মতো লাগছে, তাই বারবার তাকাচ্ছি। আদৌ এটা তুমি ওড়নি কিনা শিওর হওয়ার জন্য। কি? এখন একদম পারফেক্ট পেতনি লাগছে। বাড়িতে পৌঁছতেই অরণি গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে। কেমন আছো আম্মু? এই তো এখন ভালো আছি। তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। এই তো আমার মামুনিটা চলে আসতে, এখন আমরা সবাই ভালো থাকবো। আহিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। মনে মনে শ্বশুর শাশুড়ির মেয়ের সাথে যে কেউ এসেছে সেদিকে কারো হেল দোলেই নেই। আরে আরিয়ান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। জি আঙ্কেল, ভাগ্যিস আমায় দেখতে পেয়েছেন। নো আঙ্কেল, বাবা ডাকবে। বাবা কেমন? হুম। লজ্জা পেতে হবে না। অর্ণিমা, তোরা গিয়ে ফ্রেশ হয়ে আয়। অনেক রাত হয়ে গেছে, ডিনার করে তারপর না হয় রেস্ট নিবি। ডিনার শেষে অরণি রুমে এসে ঘুমানোর জন্য নিচে বিছানা করছে। আহিয়ানে তো রাগে মাথা বনবন করছে। কি জেদ, কাল এতবার বলার পরেও সেই নিজেই বিছানা করছে। আহিয়ানকে দেখে আমার রুমের সাথে করিডোর নেই, তাই বাধ্য হয়ে নিচেই বিছানা করতে হলো। কার জন্য? আমার? এমা ছি, আপনার জন্য হবে কেন? আমার নিজের জন্যই। কিসের এত অহংকার তোমার? হ্যাঁ, বড্ড জেদ না তোমার? অরণিকে বসা থেকে তুলে দাঁড় করিয়ে নিজের সাথে চেপে ধরে অনেকটা রাগে, সব সময় আপনার কথা শুনতে আমি বাধ্য নই। কাল একটু অসুস্থ ছিলাম, তাই আপনার সব জোর জবরদস্তি মেনে নিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? নিজের সাথে অরণিকে আরো চেপে ধরে। অরণি তো এবার আরো ছটফট করা শুরু করলো। আহিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত। খুব সাহস বেড়েছে না তোমার? 2 দিন ধরে কিছু বলছি না বলে ভেবো না আর কিছু বলবো না। অসুস্থ ছিলে বলে সবকিছু থেকে ছুটি দিয়েছিলাম। যা করার করবেন, এখন আমায় ছাড়ুন। তোমার সাথে অযথায় কথা বলছি, তাহলে বাঁকা আঙুলে ঘি তুলি। শুধু শুধু সোজা আঙুল দিয়ে কেন কষ্ট করব? অরণিকে আজকেও কোলে নিয়ে বেডে শুয়ে দিল। বেডে শুয়ে দিয়ে যদি নেমেছো তো কাল জড়িয়ে ধরা অবধি ছিলাম, আজ কিন্তু তার থেকেও বেশি অবধি যাব। সো ইজ ইয়োর উইশ। আপনি তো লুচুদের সর্দার, কিভাবে ব্ল্যাকমেল করছেন? বক বক অফ করো অ্যান্ড ঘুমাও। গুড নাইট। অরণি অনেকটা কাছে সে কপালে কিস করে। সরুন। আর এটা কি করলেন? কি করলাম বুঝো না? বোঝাতে হলে তো আবারও। আহিয়ানের কথা শেষ হবার আগেই আবার বুঝতে পেরেছি। আপনি আমার কাছ থেকে একটু দূরে সরে ঘুমান প্লিজ। এই তুমি কি আগে থেকেই তোতলা? আগে থেকে হতে যাবে কেন? আপনি আমার এত কাছে আসলেই আমার এমন হয়। এত কাছে কোথায়, এখনো যথেষ্ট ডিস্টেন্স আছে আমাদের মাঝে। সকালে ঘুম থেকে জাগনা পেয়ে অরণি উঠে যাবে, কিন্তু শাড়িতে টান অনুভব করলো।
খেয়াল করে দেখলো আহিয়ানের হাতের মুঠোয় বন্দি অরণ্যের শাড়ির আঁচল। অরণ্য আস্তে আস্তে আহিয়ানের হাত থেকে শাড়ির আঁচলটা ছাড়িয়ে নিয়ে উঠতে যাবে, এখন বাঁধলো আরেক বিপত্তি। কারণ আহিয়ান ঘুমের ঘরে অরণ্যকে টেনে বিছানায় শুইয়ে দিয়ে আরাম করে অরণ্যের ওপর হাত পা তুলে দিল। ও আব্বু আম্মু গো, আমারে বাঁচাও গো, আমার উপর হাতি পড়েছে। অরণ্যের চিৎকারে আহিয়ান ধরফড়িয়ে ওঠে, চোখ ডলতে ডলতে। কি হয়েছে? এমন চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ, আমার উপর তো হাতিই পড়েছিল, সেটার থেকে বাঁচার জন্যই তো আব্বু আম্মুকে ডাকছিলাম। হাতি? তাও আবার এই ঘরে? কোথা থেকে আসবে হাতি? এদিক ওদিক তাকিয়ে দেখি। এদিক ওদিক না তাকিয়ে নিজের দিকে তাকালে তো হাতিটাকে দেখতে পাবেন। হোয়াট? কি বলতে চাইছো? আপনি যেটা বুঝতে পেরেছেন আমি ঠিক সেটাই বলছি। সকাল সকাল কি সব বাজে বকছো? তাও টপিক পেলে না হাতি নিয়ে পড়েছো। হাতি নিয়ে আমি কেন পড়বো? হাতি তো পড়েছে আমার উপর, মানে বুঝলেন না তো? আপনার আমার হাতির মতো হাত পা আমার উপর কেন তুলে দিয়েছিলেন? তুমি পাগল নাকি আমি? অবভিয়াসলি আপনি, না হলে আমি উঠতে যাব তখনই আমায় টেনে ধরে আমার উপর হাত পা তুলে দিলেন কেন? তাই বলে আমায় হাতি বানিয়ে দেবে? হাতিই তো। কি ভারী আপনার হাত পা। হাত পা এর ভারী সহ্য করতে পারো না, তাহলে আমি পুরো মানুষটার ভার কি করে সহ্য করবে? অরণ্যের দিকে এগিয়ে গিয়ে, আপনাকে কি আমি কোলে নিয়ে ঘুরবো নাকি? হ্যাঁ, যে আপনার পুরো ভার সহ্য করতে হবে? যত সব। বলেই ফ্রেশ হতে চলে গেল। কি হলো বুঝলাম না। আমি বললাম কি আর আমার বউ বুঝলো কি? হায় রে কপাল। অরণ্য ফ্রেশ হয়ে এসে, বিড়বিড় না করে গিয়ে ফ্রেশ হয়ে আসুন তো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আপনার সাথে বকবক করতে করতে। ব্যাপার না, এই সময় সবাই একটু একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, এটা সবাই জানে। এই আপনার হয়েছেটা কি বলুন তো? কি সব বাজে বকছেন সেই কখন থেকে। আমি আম্মুর কাছে গেলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। আম্মু কি করছো? এই তো মা রান্না করলাম। তুই একা কেন? আহিয়ানকে সাথে নিয়ে আসবি তো? উনি ফ্রেশ হয়ে আসছে। আম্মু একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর না, অনুমতি নেওয়ার কি আছে? তুই কি জিজ্ঞেস করবি সেটা আমি জানি। অর্ণা চেয়ারে বসতে বসতে, আপু কথাটা আম্মুকে জিজ্ঞেস করেছি, আম্মুকেই বলতে দাও। ওর কথা কেন গায়ে মাখছিস? জানিসই তো ও কেমন। কি জানার আছে বল। আহান বা ওর পরিবার কি জানিয়েছে যে কেন ওর এমনটা করলো? কেন বিয়ের দিন আমাকে রিজেক্ট করলো? কেন আবার? তোর তো কোনো পরিচয়ই। কথাটা শেষ হবার আগেই অর্ণের আম্মু অর্ণার গালে থাপড় বসিয়ে দিল। তোর সাহস হয় কি করে এই কথা মুখে আনার? তোকে অনেকবার সাবধান করার পরেও। আম্মু তুমি এটা কি করলে? থাক, নাটক করতে হবে না। তুই তো খুশি হয়েছিস। তুই যবে থেকে আমাদের জীবনে এসেছিস ঠিক তবে থেকেই আব্বু আম্মুর থেকে বড় হয়ে গেছি আমি। আমার সকল জিনিসে তোর ভাগ বসেছে। আমার সব জিনিস তোর সাথে ভাগ করে নিতে হতো, আব্বু আম্মুকে তো কেড়ে নিয়েছিস। আপু তুমি আমায় ভুল বুঝছো। চুপ কর তুই। তোর জন্য আমার জীবনটা বিষিয়ে গিয়েছে। সেই 7 বছর বয়স থেকে তুই আমার জন্য অভিশাপ হয়ে আমার জীবনে এসেছিস। অরণ্যের আব্বু চিৎকার চেঁচামেচি শুনে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমে এসে ওনার বুঝতে বাকি নেই কি নিয়ে ঝামেলা হয়েছে। সে একটা ব্যাপার নিয়ে আবার সিনক্রেট, এই নিয়ে যেন আর একটা কথা না হয়। আর অর্ণা, তুমি এখনো কেন বিষয়টি অ্যাকসেপ্ট করতে পারলে না সেটাই আমি বুঝি না। এখন তো অর্ণের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। আমাদের শিক্ষায় কি কোনো ভুল ছিল যার কারণে অর্ণা এমন হয়েছে? যদি আমাদের শিক্ষায় কোনো ভুল থাকতো তাহলে অর্ণিও অর্ণার মতোই হতো। অর্ণার মন মানসিকতার জন্য ও নিজেই দায়ী। অরণ্যের চোখের পানি লুকিয়ে সেখান থেকে চলে আসছিল। কোথায় যাচ্ছিস? আমার খুব খিদে পেয়েছে তো, আজ তুই আমাকে খাবার সার্ভ করে দিবি। আহিয়ানকে ডেকে নিয়ে আয় তো। এই তো বাবা আমি চলে আসছি, আর ডাকতে যেতে হবে না। এসো এসো, তাড়াতাড়ি খাবার দাও তো। অরণ্যের আম্মুকে উদ্দেশ্য করে অরণ্যের আম্মু অরণ্যের দিকে একবার তাকিয়ে খাবার দিতে লাগলো। অরণ্যও ওর আম্মুর সাথে হেল্প করতেছিল, কিন্তু উনি জোর করে আহিয়ানের পাশে বসিয়ে দিলেন। আহিয়ান হাত দিয়ে খাবার নাচ্ছার ভাবছে। তখনকার পুরো ঘটনাটা আহিয়ান পর্যবেক্ষণ করেছে। আহিয়ানের মাথায় শুধু অর্ণার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে, আর অরণ্যের আব্বু আম্মুর চোখে কিছু একটা লুকানো ছিল। কিছু একটা আঁচ করতে পেরেছে আহিয়ান, কিন্তু সেটা কি বুঝতে পারছে না। অর্ণিরও মন খারাপ, তাই অল্প কিছু খেয়েই উঠে গেল। অর্ণাকে আর খাবার টেবিলে ডাকেনি, কারণ ও আসলে আবার সিনক্রেট করতে পারে আহিয়ানের সামনে। কি একটা বাজে ঘটনা ঘটে গেল সকাল সকাল।
যার কারণে সবার মনে মেঘ জমেছে। অর্ণি ছোট থেকেই অর্ণার এসব কথা শুনে আসছে, কিন্তু আব্বু আম্মুর এত ভালোবাসার কাছে ওসব কিছুই না। অর্ণি রুমে না এসে ছাদে চলে গেছে। আহিয়ান রুমে অর্ণিকে দেখতে না পেয়ে ছাদে চলে গেল। কিছুটা হলেও অর্ণিকে হয়তো বুঝতে পারে কোথায় যেতে পারে। অর্ণি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সকাল সকালে কি আজ আকাশে মেঘ জমেছে? অর্ণি হাত দিয়ে গালের পানিটুকু মুছে নিয়ে পেছনে ঘুরল। মানে? না কিছু না। তোমার কি মন খারাপ? কই না তো, এমনি ভালো লাগছিল না, তাই ছাদে এসেছি। আপনি কেন আসলেন ছাদে? তোমায় রুমে পেলাম না, নিশ্চয়ই ছাদে এসেছো, তাই ভাবলাম আমিও যাই। ও। আহিয়ান অরণির কাছে কিছু জিজ্ঞেস করলো না, কারণ অরণির থেকে কিছু জানতে পারবে না। কিন্তু আহিয়ানের প্রচুর কিউরিয়াসিটি হচ্ছে সত্যিটা জানার জন্য। একমাত্র অরণির আব্বুর কাছে থেকেই সত্যিটা জানতে পারবে। আব্বু চলেন বাগানে যাই, বাগানটা ঘুরে ঘুরে দেখবো। চলো। আমাদের বাগানের সব গাছ অর্নি লাগিয়েছে। বাগানে একটা বেঞ্চে বসে আছে আহিয়ান আর অরণির আব্বু। দুজনেই চুপচাপ নীরবতা কাটিয়ে। আমি জানি আহিয়ান, তুমি কি বলতে চাও। বাগানে আসাটা তো মাত্র অজুহাত। হ্যাঁ বাবা, সবটা বুঝতে না পারলেও কিছুটা বুঝতে আমি সবটা জানতে চাই, আমায় বলবেন প্লিজ? হ্যাঁ, তুমি অর্নির স্বামী, তোমার সবটা জানার অধিকার আছে। তবে শুনো তাহলে, যখন অর্নির 5 বছর বয়স, তখন আমরা ওকে একটা পার্কের পাশে অজ্ঞান অবস্থায় পাই। সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে রাস্তায় অনেক মানুষের ভিড় থাকে। আমরা ভিড় দেখে এগিয়ে যাই, গিয়ে দেখতে পাই অর্নির আব্বু আম্মু দুজনেই মারা গেছে, আর অর্নি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘটনাক্রমে আমরাও সেখানে যাই অর্ণাকে নিয়ে বেড়াতে। তখন অর্ণার বয়স 7 বছর। এত মানুষের ভিড়ে এইটুকু একটা বাচ্চা মেয়েকে ছেড়ে আসতে পারেনি। অর্ণিকে তুলে হসপিটালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর ও বারবার অজ্ঞান হয়ে যায়, একটা ট্রমার মধ্যে চলে যায়। অর্নির আব্বু আম্মুকে পুলিশ আইডেন্টি করার জন্য নিয়ে যায়, কিন্তু কোনো আইডেন্টি পায়নি। অর্নি শুধু নিজের আব্বু আম্মু আর নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেনি। একদমই কথাগুলো বললেন অরণির আব্বু। কিন্তু অরণ্যের আব্বু আম্মুর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? রাস্তার লোকজন আর অর্নির থেকে যা জেনেছি, অর্নি আর ওর আম্মু পার্কের বেঞ্চে বসেছিল, আর অর্নির আব্বু অর্নির জন্য আইসক্রিম কিনতে গিয়েছিল রাস্তার অপর পাশে। কিন্তু অর্নি ওর আম্মুর কাছ থেকে উঠে ওর আব্বুর কাছে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে আসে। ওই সময় অর্নির আব্বু আম্মু দুজনেই ওকে বাঁচানোর জন্য রাস্তার মাঝে চলে আসে। অর্নির আম্মু অর্নিকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দেয়, আর দ্রুতগামী একটা ট্রাক এসে দুজনেই ট্রাকের নিচে চাপা পড়ে, সেখানেই মারা যায়। আর সেই ঘটনার কিছুটা অর্নি দেখে অজ্ঞান হয়ে যায়। তারপর থেকেই অর্নি অন্ধকার ভয় পায়। অরণির আব্বু আবার একটু থেমে আবার বলতে শুরু করলেন। তারপর থেকে অর্নিকে নিজের মেয়ের মতোই আমাদের কাছে রেখে দিলাম। অর্নি যেহেতু একটা ট্রমার মধ্যে ছিল, নিজের আব্বু আম্মুকে চোখের সামনে এভাবে মরতে দেখে আমরা ওকে বেশি সময় দিতাম ওকে এই ট্রমা থেকে বের করার জন্য। অর্নিকে বেশি আদর করতাম ও ছোট বলে। অর্ণা অর্নির থেকে 2 বছরের বড় ছিল, বেশ বুঝতেও শিখেছিল, কিন্তু ও বুঝেনি। আমরা অর্নিকে আদর করতাম, সময় দিতাম, সেটা অর্ণা হিংসা করত। অর্ণার ধারণা অর্নির জন্য ওর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অর্ণার এসব একতরফা অভিমানের পাহাড় জমেছে মনে। রাতে ডিনার শেষে চলো ছাদে যাই। অরণিকে উদ্দেশ্য করে। আপনি ছাদে যাবেন? না, চাঁদে যাব, নিয়ে যাবে? চলুন। ছাদে গেলে চাঁদের কাছাকাছি মনে হয়। অরণি রাতের আকাশে চাঁদ দেখতে ব্যস্ত, আর আহিয়ান অরণিকে দেখতে। যদি কথা দেই, দিব সবকিছুই, যা কিছু তোকে দেওয়া যায়। সারা রাত ধরে মায়াবন্দরে তোকে রাখবো, আজে পাহারায়। অরণি আহিয়ানের দিকে হাত দিয়ে তুড়ি বাজাচ্ছে, কিন্তু আহিয়ানের কোনো খেয়াল নেই। সে তার অরণির মায়াভরা মুখটা দেখতে ব্যস্ত। এই যে মিস্টার, কোন রাজ্যে হারিয়ে গেলেন? ভালোবাসা রাজ্যে, যে রাজ্যে শুধু আমি আর তুমি। আনমনে অরণির মুখের পানে তাকিয়ে। কি বললেন? কই না তো, কিছু বলিনি। তা ম্যাডাম, আজ কি ছাদে চাঁদ দেখতে দেখতেই কাটাবেন? কেন, আপনার কি ঘুম পাচ্ছে? চলো, কাল কিন্তু বাড়ি ফিরতে হবে, মনে আছে? হ্যাঁ আছে। পরের দিন সকালে অরণি আর আহিয়া নিজেদের বাড়িতে ফিরে এলো 7 দিন পর।
আহিয়ান অরণি যথারীতি অফিস জয়েন করেছে। আহিয়ান আগের থেকে অনেকটা কেয়ারিং হয়েছে অরণির প্রতি। অরণিকে আগলে আগলে রাখার চেষ্টা করে। এখন দুজন একসাথে এক গাড়িতে অফিসে যায় এবং বাড়ি ফেরে। অফিস থেকে অরণিকে বাড়ির গেটের সামনে ড্রপ করে দিয়ে তুমি যাও, আমি আসছি। কোথায় যাবেন? একটা কাজ আছে, তাড়াতাড়ি ফিরবো। তাহলে আগে বলতেন, আমি একাই চলে আসতাম। শুধু শুধু আপনার দ্বিগুণ কষ্ট হলো। সবসময় দেড় লাইন বেশি বুঝো। হুঁ, এই কদিন আগে হলেও না মাঝ রাস্তায় নামিয়ে দিতে আপনি দুবারও ভাবতেন না। আকাশ কুসুম হয়েছে ভাবা, এবার ভেতরে যাও। ও বাড়ি থেকে আসার পরেই কেমন 190 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে গেছে। হয়েছেটা কি? ভূতে টুতে ধরলো নাকি? বিড়বিড় করতে করতে বাড়ির ভেতর চলে গেল। কলিং বেল বাজাতেই আহিয়া এসে দরজা খুলে দিল। ভাবি, তুমি একা কেন? ভাইয়া কোথায়? তোমার ভাইয়া একটা কাজে গিয়েছে, কিছুক্ষণ বাদেই চলে আসবে। সত্যি বলছিস তো নাকি আহিয়ান তোকে একা পাঠিয়ে দিয়েছে? না মা, স্যার আমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে তারপরেই গিয়েছে। আহিয়ান অরণির জন্য ফুল কিনতে গিয়েছিল। রাস্তায় ফুল বিক্রি করছিল, কিন্তু অরণির সামনে কিনলে তো আর সারপ্রাইজ দেওয়া হবে না, তাই অরণিকে বাড়িতে ড্রপ করে ফুল কিনতে গিয়েছিল। আহিয়ান রুমে এসে অরণিকে দেখতে না পেয়ে ভেবেছিল অরণি হয়তো ছাদে গিয়েছে, কিন্তু আহিয়ানের ভাবনা ভুল। কারণ অরণির হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে করিডোর থেকে, হয়তো কারোর সাথে কথা বলছে। অরণিকে চমকে দেবে বলে অরণিকে না ডেকেই করিডোরের দিকে পা বাড়ায় আহিয়ান। করিডোরে গিয়ে অরণির বলা কথায় আহিয়ানের পায়ের নিচের মাটি সরে গেল। অরণি হেসে হেসে কাউকে বলছে, হুম, আমিও তো তোমায় ভালোবাসি। আর কিছু শোনার সাহস হলো না আহিয়ানের। সাথে সাথে রুমে চলে আসলো আহিয়ান। আহিয়ান রুমে এসে বসে আছে সোফায়, সামনে সেন্টার টেবিলে রাখা আছে ফুলগুলো। কিছুক্ষণ পর অরণি রুমে আসলো। আহিয়ানকে দেখে, আপনি কখন আসলেন? এই তো কেবলই আসলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে। বলতে বলতে ফুলের দিকে চোখ পড়ল। ওয়াও, ফুলগুলো তো খুব সুন্দর। কার জন্য এনেছেন? কার জন্য আবার? আমার নিজের জন্যই। এতদিন শুধু জানতাম তুমি আমায় ভালোবাসো না, কিন্তু এই আশায় থাকতাম যে একদিন ঠিক আমার জন্য তোমার মনে ভালোবাসা জাগবে। কিন্তু সেটা তো হবার নয়, কারণ তুমি যে অন্য কাউকে ভালোবাসো। কিন্তু প্রশ্নটা হলো, তুমি তো অন্য কাউকে ভালোবাসো, তাহলে তোমার আব্বুর কথা মতো বিয়ে করতে কেন রাজি হলে? এত কিছু আমার জেনে কাজ নেই, এটা তো জেনে গেছি তুমি অন্য কাউকে ভালোবাসো। আপনি নিজের জন্য নিজে ফুল কিনে এনেছেন? আমি কি একবারও বলেছি আমি নিজে কিনেছি? এই ফুলগুলো দোলা দিয়েছে আমায় ভালোবেসে। এক সেকেন্ড, এই দোলাবালি আসলো কোত্থেকে? আপনি তো বললেন কোনো কাজে যাচ্ছেন, তাহলে দোলা? দাঁড়ান দাঁড়ান, আধা সেকেন্ড দাঁড়ান। তার মানে ওই দোলাতে তো চুন্নির সাথে দেখা করবেন বলে মিথ্যে কাজের বাহানা দিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। তোমার কোনো সমস্যা? সারাদিন তো আপনার সাথে চিপকে লেগে থাকে, পারলে তো গলায় ঝুলেও থাকতে চায়, তাও আবার অফিসের পর মিট করতে হয়। পারলে দোলাকে কোলে নিয়ে ঘুরবো, তাতে তোমার কি যায় আসে? আরে আজব, আমারই তো যায়। না না, কিছু যায় আসে না। হ্যাঁ জানি, সরো সামনে থেকে, ফ্রেশ হতে যাব। যান, ধরে রেখেছে কে? আহিয়ান ফ্রেশ হয়ে এসে সোফায় বসে দোলার সাথে ফোনে কথা বলছে, অরণিকে দেখিয়ে দেখিয়ে। আচ্ছা, ভিডিও কল দিচ্ছি। গিভ মি 5 minutes স্যার প্লিজ। তুমি তো এমনিতেই অনেক সুন্দর, আমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য কোনো প্রিপারেশন নিতে হবে না। হ্যাঁ, তোর ওই দোলাকে না একদম তেঁতুল গাছের পেতনির মতো লাগে। আহিয়ান দোলার সাথে ভিডিও কলে কথা বলছে, কি থেকে কি বলবে ভেবে পাচ্ছে না। অরণ্যকে দেখে দোলার প্রশংসায় পঞ্চমুখ। তোমাকে এই কালার ড্রেসে দারুণ লাগছে। স্যার, আজ আপনার কি হয়েছে বলেন তো? আমার সাথে ফোনে কথা বলছেন, তাও আবার ভিডিও কলে, আবার আমার প্রশংসাও করছেন। তোমার কি ভালো লাগছে না আমার সাথে কথা বলতে? কি যে বলেন না, আমি তো ভাবছি আমি এখনো স্বপ্নই দেখছি। তাই? আমিও সেম। স্যার ঠিক আছে তো? কি থেকে কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। তাতে আমার কি, স্যার যে আমার সাথে কথা বলছে এটাই অনেক। যদি খিদে পায় তো নিচে আসেন খেতে, আর যদি কথাতে পেট ভরে থাকে তাহলে তো হয়েছেই। বলে হনহনিয়ে চলে গেল অরণি। অরণি চলে যেতেই আহিয়ান ফোনটা কেটে দিল। আর এদিকে তো দোলার মনে লাড্ডু ফুটছে। আহিয়ান নিজে থেকে ওর সাথে এত ডিপলিভাবে কথা বলছে। আহিয়ানকে ইমপ্রেস করার জন্য এক ধাপ এগিয়ে গেল দোলা। আমাকে এই কালার ড্রেসে সুন্দর লাগছে।
তার মানে স্যারের এই কালারটা নিশ্চয়ই ফেভারিট কালার। কালকে আমি এই কালারেই সব কিছু পরে যাব। স্যার আর চোখ না, স্যার না, শুধু আরিয়ান। আরিয়ান আর চোখ ফেরাতেই পারবে না। পরের দিন অফিসে সবাই অফিসে এসে কেবল যে যার ডেস্কে বসে কাজ করতে লাগলো, কিন্তু দোলাকে দেখে কাজ বাদ দিয়ে কেউ কেউ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। দোলা হেলে দুলে হেঁটে আসছে। সবাই যে ওর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে সেদিকে ওর কোনো খেয়াল নেই। ওর তো খেয়াল শুধু আহিয়ানের দিকে। আহিয়ানের সামনে গেলে নিশ্চয়ই আহিয়ান সারপ্রাইজড হয়ে যাবে। এইসব আকাশ কুসুম ভাবছে। অলরেডি ডেস্কে কাজ করছে, হঠাৎ একটা কলম নিচে পড়ে যায়। আমি জানি আমায় দেখতে অসম্ভব সুন্দর লাগছে, তাই বলে তোমরা সবাই কাজে মনোযোগ না দিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে? আপনাকে অসম্ভব সুন্দর লাগছে কে বলল? আমি যখন রাস্তা দিয়ে আসলাম সবার চাহনিতেই বোঝা গিয়েছে। তারপর অফিসে আসার পরেও সবার নজর আমার দিকে। এটাতেই প্রমাণ করে না কি? সবাই আপনার সৌন্দর্যের জন্য তাকিয়েছিল না? শহরের জলজান্ত সর্ষে ক্ষেত ঘুরে বেড়াচ্ছে সেটা দেখার জন্যই তাকিয়েছিল। কারণ জেনারেলি শহরে তো সর্ষে ক্ষেত দেখা যায় না। আজকেই হয়তো প্রথম এক্সপিরিয়েন্স হলো সবার। হোয়াট ডু ইউ মিন বাই সর্ষে ক্ষেত? সর্ষে ক্ষেত মিন্স সর্ষে ক্ষেত। আপনার তো এখানেই লেট হয়ে যাচ্ছে। আপনার স্যার আপনার জন্য ওয়েট করছে। ও হ্যাঁ, আমি তো এখানে অযথা টাইম ওয়েস্ট করছি। বলেই আহিয়ানের কেবিনের দিকে পা বাড়ালো। অরণির এসব বলার কারণ হলো দোলার ড্রেস আপ A to Z হলুদ কালার। কালকে আহিয়ানের সাথে কথা বলার সময় দোলা হলুদ কালারের ড্রেস পরা ছিল। অরণিকে দেখে দোলার মিথ্যা প্রশংসা করেছে আহিয়ান। আর দোলা তো সত্যি ভেবে আহিয়ানকে ইমপ্রেস করার জন্য একদম সর্ষে ক্ষেত সেজে এসেছে। আহিয়ানের কেবিনের সামনে এসে মে আই কাম ইন স্যার? ইয়েস। দোলাকে দেখে তো আহিয়ানের অজ্ঞান হওয়ার অবস্থা। আহিয়ান তো অন্যদিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে, কারণ যা লাগছে না দোলাকে একদম বাঁধিয়ে রাখার মতো। দোলা মিষ্টি একটা হাসি দিয়ে স্যার আমাকে কেমন লাগছে? একদম সর্ষ ক্ষেতের মতো লাগছে। কি বললেন স্যার? ভালো লাগছে। এই ফাইলগুলো চেক করে দেখেন তো ঠিক আছে নাকি। দূর, ভালো লাগে না। ভালো করে তো তাকেও দেখলো না, তার আগেই কাজ।